প্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমরা একজন বিশেষ অতিথিকে নিয়ে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা সম্ভবত ওনাকে দেখেছেন কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিওতে। একজন বাংলাদেশী তরুণ বাংলাদেশের অতীত, ইতিহাস এবং ভবিষ্যতের সম্ভাবনার কথা বলছেন। সাক্ষাৎকারটা ছিল ইংরেজিতে এবং সেই সাক্ষাৎকারটি যথেষ্ট সমাদৃত হয়েছিল। তো আমি তাকে পরিচয় করিয়ে দিতে চাই। আপনারা উনার আব্বাকে চেনেন, বাংলাদেশের সকল মানুষ চেনেন। উনি 1975-এর 15ই আগস্ট বিপ্লবের মহানায়ক কর্নেল ফারুক। কর্নেল ফারুকের ছেলে ডক্টর সাইদ ফারুক। তিনি প্রবাসী, থাকেন অস্ট্রেলিয়াতে। তিনি একজন পেশাদার এক্সিকিউটিভ, স্ট্র্যাটেজি এবং ট্রান্সফরমেশন এক্সিকিউটিভ। বাংলাদেশে তিনি ছিলেন 16 বছরের মতো, যে সময় তিনি তার বাবার সান্নিধ্যে কাটিয়েছেন। আমরা আজকে যে সাক্ষাৎকারটা তিনি ইংরেজিতে দিয়েছিলেন সেই সাক্ষাৎকারটা বাংলায় শুনবো। ফারুক চমৎকার বাংলা বলে, যদিও সে বলে যে আমার বাংলা অত ভালো না, কিন্তু আপনারা শুনবেন চমৎকার বাংলা বলে। আমরা তার পাশাপাশি আমরা শুনতে চাইবো তার বাবার সাথে তার কাটানো সময়গুলো। আমরা সেখান থেকে কর্নেল ফারুকের জীবন, কর্নেল ফারুকের চিন্তা, সেটা বোঝার চেষ্টা করব। তিনি কিভাবে তার সময় কাটাতেন, পরিবারের সাথে কিভাবে সময় কাটাতেন, তিনি কিভাবে রাজনীতি করতেন, সেটা আমরা জানার চেষ্টা করব। ডক্টর সাইদ ফারুক, আপনাকে স্বাগত। ধন্যবাদ ভাই। আমার প্রথম প্রশ্ন যে আপনি যে সময়টুকু কাটিয়েছেন আপনার বাবার সাথে, সেটা সেই সময় আপনার বাবাকে আপনি কেমন দেখেছেন, কি করতেন তিনি, আপনার সাথে কি আলাপ করতেন? আমার বিশ্বাস সেই সময় আপনার বয়স অনেক কম ছিল। আমি নিশ্চিত না যে আপনার সাথে রাজনীতি নিয়ে আলাপ করতেন কিনা, কিন্তু স্টিল আমি জানতে চাই যে সেই সময়টা আপনার বাবার সাথে কেমন কেটেছে। জি ভাই, আমাকে আগে প্রথমে আমাকে ক্ষমা করুন আপনি, যে আমার বাংলার চর্চা অনেকদিন 30 বছর ধরে হয় নাই, এই জন্য আমার ভোকাবুলারিটা এত এক্সটেন্ডেড না। তো প্লিজ আমাকে মাফ করে দিন এটা ব্যাপারে, অডিয়েন্সেও মাফ করে দিন এটা ব্যাপারে। আমার বাবার সাথে আমি 14 বছর বয়স কাটাইছি, যেখানে আমাকে গড়ে তুলেছে। আমি বাবার সাথে সব জায়গায় যেতাম, টেকনাফ তেঁতুলিয়াতে, সব গ্রাম বাড়িতে, উপজেলাতে গেছি বাবার সাথে, যখন সে রাজনীতি করতো। আপনি জানেন যে আমার বাবা 1986-এ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আই থিঙ্ক নাম্বার 2 আর নাম্বার 3 হয়েছিল এরশাদের এগেইনস্টে। আর যখন সে রাজনীতি করতো আর যখন সে সাপোর্ট করতো, আমি তার সাথে যেতাম, কি বাঙালিদের মানে পটেনশিয়াল কি, এগুলো সব আমার সাথে কথা বলতো। অবশ্যই আমি 10 বছর 11 বছর বয়স, আমি কি এতটা বুঝবো না? কয়েকটা জিনিস চলে গেছে, কিন্তু অনেকটা জ্ঞান অবশ্যই আমার সাথে চিন্তা ভাবনা এখনো আছে, আর ওগুলো আমারও মানে আমার থটসে ওটা প্রেজেন্ট এন্ড ইনফ্লুয়েন্সেস মি। আচ্ছা, ওই আলোচনায়, ওই যে ইউটিউবের আলোচনায়, ইংরেজি আলোচনায় আপনি বাংলাদেশের অতীত নিয়ে বলেছিলেন। বাংলাদেশের অতীতে বাংলাদেশের কি সমৃদ্ধি ছিল, বেঙ্গলের কি সমৃদ্ধি ছিল, এবং সেইটার উপরে দাঁড়িয়ে আমরা কিভাবে ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, সেটা নিয়ে আপনার একটা আলোচনা শুনেছিলাম। সেটা একটু বলবেন যে বাংলাদেশের অতীতটা আসলে কেমন ছিল? তো আমি এটা চেষ্টা করবো বাংলাতে বলতে, বাট আমি যেটা ইতিহাস পড়ছি, আমার অনেকটা বই অবশ্যই আমার বাবা আছে, আর ওগুলো আমার পড়াশোনা করতে পারছি এই 20 বছরে। আর ওখানে যেটা আমি শিখলাম, আর এখানে নতুন একটা বই আছে, এটা ইটস আ ভেরি পাওয়ারফুল বুক বাই উইলিয়াম ড্যারেলিম্পল, ইটস কল্ড অ্যানার্কি। অ্যাকচুয়ালি দ্যাটস ওটা মানে আমাদের মানুষ বাঙালিরা লেখে না, এটা ইটস ইন্টারন্যাশনাল হিস্টোরিয়ান লিখছে এটা। আর ওটাতে বলতেছে যে কিভাবে ব্রিটিশ এম্পায়ার আসছে বাংলাদেশে, কিভাবে বেঙ্গলে আসছে, আর মির্জা জাফর কি করলো,
সিরাজউদ্দৌলার সময়, আর কিভাবে মানে বেঙ্গলের ইকোনমিটা কেমন ছিল তখন, ওই ব্যাপারে I was shocked to hear, মানে এত ভালো ইকোনমি ছিল আমাদের shocked or surprised? Surprised and shocked to hear what our contribution was, but not only in Bangladesh but পৃথিবীতে, globally. তো এটা আমাদের মানুষ বলতেছে না, এটা তো মানে বিদেশি মানুষকে আমাদেরকে বলতেছে যে this was the powerhouse of the entire global economy, right? It was producing, and the richest, like এখানে মানুষ মানে কি বলতে পারি, বিল গেটস এর মতন মানুষ ছিল এখানে, or ইলন মাস্কের মতন মানুষ equivalent, মানে আমার নওয়াব অফ বেঙ্গল ছিল, ঠিক আছে? So that gave me a shock that আমাদের ইতিহাসে এত pride and এত achievement, but কেউ এটা মনে রাখে নাই, এটা কেউ জানে না যে আমরা এত বড় contribution করছি, but that's only just in economic contribution, no? There's also cultural contribution, no? And ওই cultural contribution এখনো আছে, and এখনো থাকতে, মানে আমাদের obviously poets আছে, আমাদের কতটা major cultural contributions to the poetic society and cultural society globally এখনো মানুষ কোট করে না, রবীন্দ্রনাথ ঠাকুর আর নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের poems. তো এগুলো সব মিলে যে আমাদের যে ন্যাশনাল প্রাইড আর আইডেন্টিটি আছে, এটা যে we just take it to the 50 বছরের জন্য না, এটা 50 বছরের ইতিহাস না, এটার পিছনে আরো শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস আছে, এবং সেই ইতিহাসটাকে আমরা কখনোই সেলিব্রেট করিনি, কখনো মেনশন করিনি, অ্যাকনলেজ করিনি। সেটার পিছনে কারণ হচ্ছে যে আমরা মানে এই আওয়ামী ন্যারেটিভ যেই ধরনের ইতিহাস আমাদেরকে শিখিয়েছে, সেই ইতিহাসে এই জিনিসগুলো যদি আসতো তাহলে শেখ মুজিবকে যেভাবে তারা পোট্রে করতো সেটা অনেক ম্লান হয়ে যেত, সেই জন্যই সেটা আসেনি। আমরা যেটা জানি আর কি, এবং গল্পে যেটা দেখেছি, মানে 75 15 আগস্টের গল্পে, সেটা হচ্ছে যে আপনার বাবা কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ, এই দুজন, আমরা আজকে ইদানিংকালে একটা শব্দ খুব চালু আছে আর কি, সেটা মাস্টার মাইন্ড। তো এই রেভলিউশনটা was masterminded by Colonel Farooq and Colonel Rashid. তো এর মধ্যে কর্নেল রশিদ পলিটিক্যাল পার্টটা দেখতেন, কর্নেল ফারুক অপারেশনাল পার্টটা দেখতেন, মানে ধরেন রেকি করা, কিভাবে অ্যাটাকটা হবে, তারপরে ট্রুপস কিভাবে ডিপ্লয়েড হবে, কে কোথায় রেসপন্সিবল থাকবে, এই সমস্ত ইন্টিগ্রেট প্ল্যানিং এটা কর্নেল ফারুক করেছেন। ট্রুপসকে মোটিভেট করা, ইন্সপায়ার করা, এই কাজটা উনি করেছেন। এবং ফাইনালি যে কাজটা সবচেয়ে ক্রুশিয়াল ছিল ওই সময়ে, সেটা হচ্ছে যে কিভাবে রক্ষী বাহিনীকে নিউট্রালাইজ করবেন। এবং রক্ষী বাহিনীকে নিউট্রালাইজ করার জন্য উনি নিজে ট্যাঙ্ক বাহিনীর প্রধান ছিলেন, উনি ট্যাঙ্ক নিয়ে রক্ষী বাহিনীর সদর দপ্তরের সামনে তিনি অবস্থান নেন, এবং ইট ওয়াজ ভেরি এফেক্টিভ স্টেপ। কিন্তু আইরনি ইজ যে ট্যাঙ্কে কোনো গোলা ছিল না, জি, কোনো গোলা ছিল না, এবং সেটা তিনি এবং তার ট্রুপস কিন্তু জানতো। হ্যাঁ, তো এই যে একটা কি বলবো, একটা ইললজিক্যাল কারেজ, হ্যাঁ, এইটা উনি কিভাবে ডেমনস্ট্রেট করলেন? কেন উনি কি এরকমই ছিলেন যে কোনো কিছু তোয়াক্কা না করে উনি যেটাকে রাইট মনে করবেন সেটার দিকে এগিয়ে যাবেন? জি, আপনি if you think about 1996, আমার বাবাকে অনেকজন রিকোয়েস্ট করছে যে তুমি এখন চলে যাও, আওয়ামী লীগ আসছে, তোমাকে ট্রায়াল করবে, তারপর সবকিছু ফাঁসি দিয়ে দিবে, and you should go. and সে আমাকে বলছে ওই দিনে, তখনও মানে মানে আমাদের বাবাকে একজন টিকিট পাঠাইছে, টাকাও পাঠাইছে, আর ভিসা পাঠাইছে, তুমি এখন ছেড়ে যাও। 1996 আমি মনে আছে, এটা জুলাইয়ের দিকে মনে হয়,
যে তুমি এখন দেশ বেড়ে চলে যাও। সে বলছে আমি কিছু খারাপ করি নাই, I didn't do anything wrong, I stood up for my rights, I'm not leaving. And if they're going to put me in trial, I don't care. I did everything right by the country and I stand by what I do. And so যখন ও আসছিল, he had always had his head up, right? মাথা উঠায়, সে জেল খাটছে, but he never said that I will stand by what I did. I did something for the nation, and this should not be tried in this way, but I'm going to stand up for what I did. গ্রেট। মানে আমরা তো অনেক সময় অনেক রেভলিউশনারি লাইফ পড়ি এবং আমরা দেখি যে রেভলিউশনারিরা ক্যালকুলেটিভ হন না স্পেসিফিক্যালি এই সমস্ত ক্ষেত্রে, এবং ওনাদের কারেজ গুলো ক্যালকুলেটেড কারেজ না, কারেজ গুলো সবসময় ইললজিক্যাল। মানে এমন একটা জায়গায় ওনারা সাহস ডেমনস্ট্রেট করেন, কারেজ ডেমনস্ট্রেট করেন, যেখানে একজন সাধারণ মানুষ এই কাজটা করতো না, এবং অসাধারণ মানুষরাই সেজন্য বিপ্লবী হয়ে ওঠেন। কিন্তু ধরেন কর্নেল ফারুক তো একজন ক্যারিয়ার মিলিটারি অফিসার, তাই না? এবং খুবই অল্প বয়সে উনি পাকিস্তান আর্মিতে জয়েন করলেন। উনি তো কখনো রাজনীতি করেননি, পলিটিক্সের কোনো ট্রেনিং ছিল না। তো তাহলে উনি কিভাবে একজন এই রকম রেভলিউশনারি হয়ে উঠলেন? ধরেন উনি দুটো সময় ওনার জীবনের যেতে দুটো ইম্পর্টেন্ট জাংচার অফ হিজ ক্যারিয়ার, একটা হচ্ছে 71, যখন তিনি মুক্তিযুদ্ধে অংশ নিতে দ্বিধা করেননি, হ্যাঁ, এবং ওটাও একটা তো রেবেলিয়ন, তাই না? ওটাও একটা রেবেল অ্যাক্ট, সেটা উনি নিয়েছেন। একজন সেলিব্রেটেড হিরোইক ফ্রিডম ফাইটার ছিলেন। এবং 75-এ যখন সবাই ফেল করলো, পলিটিক্স ফেল করলো, পলিটিক্যাল পার্টি ফেল করলো, এমনকি সিনিয়র মিলিটারি অফিসাররা ফেল করলো, উনি একজন খুবই ইয়াং জুনিয়র মিলিটারি অফিসার, 29 বছর বয়স। মানে আজকের দিনে যারা বিপ্লব করলো, অগাস্ট জুলাই বিপ্লব করলো, সেই বয়সের ছেলে একজন। তো এই পলিটিক্যাল ইনসাইট এবং পলিটিক্যাল ম্যাচুরিটি ওনার কিভাবে হলো? মানে আপনার ফ্যামিলিতে কি পলিটিক্স করতেন কেউ? না, আমার ফ্যামিলি পুরো জেনারেশন, ইভেন আমিও, আমরা হলো গভর্নমেন্ট সার্ভিস ওয়ার্কার্স। আমাকে বাবা বলতো যে তোমার লাইনে সবাই গভর্নমেন্টে সার্ভিস করে। তো আমার দাদা ছিল গভর্নমেন্ট মেডিকেল অফিসার, সো মিলিটারি মেডিকেল অফিসার, সো ডক্টর ছিল ইন্ডিয়া, পাকিস্তান আর ব্রিটিশ আমলে, রাইট, অ্যাজ এ ডক্টর। ওটার আগে আমার দাদার বাবা ছিল সিএসপি পুলিশে। তো ওটা সবাই মানে গভর্নমেন্ট সার্ভিসে ছিল সব সময়। তো আমাদের চরিত্রতে নাই মানে এরকম রেভলিউশন করা। না, মানে ধরেন আপনার বাবার দাদা তিনিও সিএসপি অফিসার ছিলেন। জি। আপনার বাবার বাবা মানে আপনার দাদা, উনি একজন মিলিটারি অফিসার ছিলেন, অলদো আর্মি মেডিকেল করে। আপনার আব্বা নিজেও মিলিটারি অফিসার। তো আপনার ফ্যামিলি হেরিটেজ এইটার মধ্যে আমি খুব বুঝতে চাচ্ছি যে এর মধ্যে এই রেভলিউশনারি জিল, রেভলিউশনারি এলিমেন্ট কোত্থেকে আসলো, ইনফিউজড হলো কোত্থেকে? তো এটা মানে I don't think it was there. I think he was a man of necessity. মানে আমাদের lineage, ঠিক আছে, is a spiritual and service lineage. So ওটা মানে হয় যে লাইক আমরা দেশের সার্ভিস করতে আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। আর ওই ব্যাপারে আমার বাবা মনে হয়েছে 1971 আর তারপর 1975-এ যে আমার দেশ আমাকে লাগবে, এখন আমি কিভাবে আমি সার্ভিস করব। এটা হলো আমার সেম থট, এটা হলো তার সেম থট। আমরা দুইজনই আমাদের চরিত্রে এটাই আমাদের মানে বেসিক মেকআপ, যে কিভাবে আমরা এখন প্রেজেন্ট হব, কিভাবে আমরা সাহায্য করব দেশকে। আর এখন আমি ছাত্রদেরকে দেখে এক্স্যাক্টলি সেম মানে বিহেভিয়ারটা দেখতেছি যে আমরা কিভাবে সাহায্য করব। আচ্ছা, একটা জিনিস বলেন, মানে এটা আমি আপনার আব্বার ইমোশনটার কথা বলবো না, এটা ধরেন আপনার ফ্যামিলি, আপনি, আপনার ভাই, আপনার বোন, আপনার আম্মা, এই যে দীর্ঘ সময় ধরে ওনাদেরকে ভিলেন হিসেবে চিত্রিত করা হলো,
এবং সোসাইটি অ্যাকনলেজ করলো না ওনাদের কন্ট্রিবিউশনকে। এবং আগস্ট বিপ্লবের যে এটার যে এনর্মিটি, এটার যে ভূমিকা, এটার যে পলিটিক্যাল রোল ওনারা প্লে করেছেন, এটাকে কমপ্লিটলি ইগনোর করা হলো একটা সময়ে। এটাতে আপনারা কেমন ফিল করতেন? তো আমরা তো এই জন্য তো মানে আমাদের জন্য খুব কঠিন হয়েছিল বাংলাদেশ থেকে। আমরা আউটকাস্ট, আমাদের আত্মীয় স্বজনও আমাদের সাথে দেখাশোনা করতো না। আমার মায়ের তো খুব কঠিন সময় হয়েছে, আমার ফুপি ফুপা আমাদেরও, মানে আমাদের আত্মীয় আমাদেরকে দেখতে চাইতো না, এত খারাপ হয়েছিল না। আর কেউ তো সাহায্য করতো না, কারণ এখন তো তুমি বঙ্গবন্ধু হত্যার মামলাতে আছো, your father is a murderer, or whatever else, সবাই এটা বিশ্বাস করতে বসে না, ইভেন দো সত্যিকার কাণ্ড তো সবাই জানে। কিন্তু ওদের এতটা নো, ইট ওয়াজ আ সেলিব্রেশন, মানে 1975 15 আগস্ট তো সেলিব্রেশন ন্যাশনালি, এবং ওনাদের এই অ্যাক্ট, এটাকে জনগণ তো রাস্তায় নেমে এটাকে অভিষিক্ত করেছিল। জি, অবশ্যই। তারপরে তো গভর্নমেন্ট ওটার পরে তো ইন্ডেমনিটি অ্যাক্ট করছে, and ওই ইন্ডেমনিটি অ্যাক্ট was repealed without the due process in parliament. As you know, in 1996 it was repealed without going through a full parliament house. আমি সাইদ, আমি ওইটার দিকে যাচ্ছি না, আমি মোর অন ইমোশনাল সাইড, যে আপনাদের কেমন লাগতো, যে আপনারই বা কেমন লাগতো যে আমার বাবা এইরকম একটা কাজ করলো জাতির জন্য, নেশনের জন্য, আর উনাকে কেউ অ্যাকনলেজ করছে না, আর ইভেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার আমরা আমাদেরকে আউটকাস্ট করে দিল, এটা কেমন হলো? মানে কখনো কি রাগ হয়েছে যে এই নেশন, এই জাতি আমাদেরকে মূল্য দিল না, এই জাতি অকৃতজ্ঞ? না, আমাদের মনে হয় না, কারণ আমার আম্মা আমাদের বলছে যে তোমার বাবা যেটা করছে এটা ইতিহাসে লেখা হবে, বাট এটা সে করছে তার দেশের জন্য। ইট ডাজন্ট ম্যাটার যে কি মনে করে না কেনা, ইন দ্য শর্ট টার্ম it matters what he did and why he did it. And কিন্তু আমাদের জন্য অবশ্যই it was a sad, মানে 30 বছর ধরে আমরা এখানে আউটকাস্টের জন্য বাংলাদেশে ফেরত যেতে পারি নাই। আমাদের মানে we didn't have access to anything other than our access to our own ability to work, কাজ করতে পারি, শ্রমে কাজ করতে পারি। কিন্তু এই জন্য তো আমার মানে আমার পুরো ফ্যামিলি we were destroyed. We were fully destroyed for 30 years. শুধু আপনার না, মানে আমি তো সবার কথাই বলতে চাই যে অগাস্ট বিপ্লবে যারা যুক্ত ছিলেন, আমি যেমন আফসানার কথা বলেছি আপনাকে, আফসানাকে কিভাবে, আমি একটা এপিসোড করছি আফসানাকে নিয়ে, আফসানাকে কিভাবে গাড়ি চাপা দিয়ে খুন করেছে হাসিনার বাহিনী। তো আপনি যদি দেশে থাকতেন আপনাদের অবস্থাও একই রকম হতো। মানে অবশ্যই আমার ভাইয়ের উপরে তো মামলা করতে শুরু করেছিল, ফেক মামলা অবশ্যই, কিন্তু যেটা whatever they could do to put us in behind bars, especially আমরা ছেলেরা হয়েছি তো এজন্য। তো আই বিলিভ যে আপনারা নিজেরা যে কারেজটা পেয়েছেন এই টাইমটাকে ইয়ে করার জন্য, এটা প্রবাবলি আপনার আম্মার কথাগুলো আপনাদেরকে এই কারেজটা দিয়েছে, যে এই ডিফিকাল্ট টাইমে কিভাবে উইথস্ট্যান্ড করতে হবে এবং এটাকে নেভিগেট করতে হবে। আই বিলিভ যে এটা এই কারেজটা ওনার কাছ থেকে। সত্য কথা, বাট ইটস অলসো বাবার থেকেও, রাইট? বাবার কারেজটা মানে আপনাদের তাহলে বিশ্বাস ছিল যে এক সময় না এক সময় ওনারা সেলিব্রেটেড হবেন? না, অ্যাকচুয়ালি 2 মাস আগেও ছিল না। 2 মাস আগে আপনি কিছুদিন আগে দেশে ফিরেছিলেন, আপনার বাবার জন্মভূমি মল্লিকপুর, নওগাঁর মল্লিকপুর, এটা হয়তো অনেকেই জানে না। আপনি গেছেন, এই ছবিটা আপনি তুলেছেন নিজের হাতেই, সবুজ মাঠ, এবং আপনার বাবার যে কবর আছে ওখানে, যে কবরে কোনো স্মৃতিচিহ্ন বসাতে দেয়নি, কয়েকটা বাঁশের খুঁটি দিয়ে ঘেরা আছে, কোনো মতে একটা চিহ্ন রাখা হয়েছে, সেটাও আপনি ওইখানে গেছেন, দেশের মানুষের সাথে দেখা করেছেন।
এবং এখন দেশের মানুষ কি বলে আপনাকে যখন দেখে এবং জানে আপনি কর্নেল ফারুকের ছেলে? এখন সবাই তো অবশ্যই খুশি। আর 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 যেটা আমার বাবা করেছিল 1975 সালে, তারা সবাই বলতেছে যে এখন যেটা হয়েছে 35 জুলাইতে আর আর যেটা 15 আগস্ট হয়েছে, একটা সেম। আর যে আমরা এখন বুঝি কেন কেন এটা হয়েছে, আমরা এখন বুঝতে পারছি 15 বছর পরে যে তোমার বাবা কি বলতে চাচ্ছিল আমাদেরকে। আমাদের দেশের দখল, আমাদের দেশের মুক্তি কিভাবে ওই আমলে একদম নষ্ট করে গেছে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেটটা কি? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় থ্রেট কি? আমাদের লোকেশন and আমাদের geopolitical interest, আমাদের লোকেশনে is the closest is our ability to exercise our independence from those interests. আমি একটা comparison করি আপনাদের জন্য Singapore versus Malaysia, or UAE versus Iran and Saudi Arabia and every other country around. এরা সবাই they are small nations but with very powerful countries around it. আর আমাদেরটা হলো same threat, is that আমরা very sensitive to everyone around us, but we can and we have the potential to be কি বলতে পারি independent, fiercely independent of everyone else, but that needs bravery and courage. Now, I don't think that Amar Babar a sacrifice was in vain. I think a Jubor student-ra, they've shown us that this courage needs to stand for us, and pave the way forward against all the threats around us. I can't say that it's only one country, but it is there is the threat of infiltration, the threat of losing our independence. Amar Baba otai bolto, yeah, je if you let go of our independence, if you allow for others to control our destiny, they will take over and destroy our capacity to have independent actions that are for the interest of our people. We will become a colony of another country. তাহলে আপনি বললেন যে কারেজ এবং ব্রেভারি, ঠিক আছে, আমাদের তরুণ সমাজ তো এই কারেজ এবং ব্রেভারি এটা এক্সিবিট করতে দ্বিধা করেনি এবং সারা দুনিয়া দেখেছে, আমরা দেখেছি। মানে হোয়াট এলস, আর কি দরকার? So Amar Baba was of the opinion, and I actually strongly believe this now. If you think about all the small countries in the world, Singapore, Switzerland, and more recently United Arab Emirates, সবগুলোতে they require military service or national service for all their young people. It's compulsory. Even other big countries, Iran and everyone else. কেন এটা আপনি প্রশ্ন করতে পারেন? It's because যখন আমাদের মানুষ, we have 170 million people, 50% are below the age of 30. When they're all strong, equipped, and militarily capable and also disciplined, then no one can take over us. No one would dare. Now the problem is that আমরা একটা military obviously military asset, but it's only 1/4 of our one very small fraction of our population. কিন্তু এরা যদি আমাদের পুরো দেশের ইউথকে এরকম ট্রেনিং করা যায়, এরকম strength করা যায়, তাহলে no one will dare touch us, no one will dare try to infiltrate us. And in the event of any war or anything, it will be very hard for them to infiltrate a country with, say, 30 million military forces. And we see this in every other country. They do this because it's even more important than nuclear arms is this strength, right?
because at any given time you can mobilize these people, and at anywhere they can deploy protect the country. And that's what I think আমাদের it was a key policy factor that Abba, and the other benefit of that is, of course, আমাদের বাংলাদেশে massive infrastructure works লাগে. If you want to create the proper economy for Bangladesh, it needs to be decentralized. আর decentralized করতে মানে কেন খালি ঢাকা আর চিটাগং সবচেয়ে মানে প্রধান city in Bangladesh? It's because we're not decentralized. Our বাবার ওটা হলো ইচ্ছা ছিল যে দেশটাকে ডিসেন্ট্রালাইজ করতে ইনফ্রাস্ট্রাকচার করতে হবে। কে ইনফ্রাস্ট্রাকচার করতে পারে? Just like in the United States, United States in 1930s, there was a New Deal, and they invested in a lot of infrastructure works. Bangladesh, you should make infrastructure works so that every part of the country is very well connected and is well traversed with double, triple lane highways and train systems, that every part feels like it's connected to the core, and therefore the entire country rises, not just Dhaka and Chittagong, which is what we're seeing. So that was his belief, that if you have a military service and, for instance, engineering corps that actually focuses on that, Bangladesh Purata will benefit from that, and all the people that I see, and even in my gram, could benefit from it. আমি যখন আমার গ্রামে যাচ্ছিলাম এবার একটা লেন, right, আমার সাথে মানুষ ছিল, and it was like a suicide death trap. মানে দুই দিকে trucks আসতেছে, and after 50 years of independence, if you compare us to the United Arab Emirates, ওখানে 4টা লেন 5টা লেন. Why is it that আমাদের তো মানুষ অনেক আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার অনেক আছে, আমাদের ইনভেস্টমেন্টও অনেক আসতেছে, and we can get more. আমাদের টাকা তো সব জায়গা থেকে আসতেছে না? আরব নেশন থেকে তো কতটা মানুষ বাংলাদেশে টাকা পাঠাচ্ছে। So there's enough, টাকা তো আছে, it's just a matter of will and vision. আর ওটাই আমার বাবার, I would say he had much more of than anyone I've seen in Bangladesh politics. No one is unfortunately thinking about the future of Bangladesh. No one is thinking this is what the future can be. And we should be aiming for being a Singapore. We should be aiming for being a Dubai. Nothing less. আমার আরেকটা প্রশ্ন, যে ধরেন আপনার আব্বা যখন জীবিত ছিলেন সেই সময়, মানে ধরেন আগস্ট বিপ্লব হলো, সবাই সেলিব্রেট করলো, ক্ষমতার পরিবর্তন হলো, বাকশাল উৎখাত হলো, আওয়ামী শাসনের অবসান হলো, সবাই, বাংলাদেশের সব মানুষ এটার বেনিফিট পেল, পলিটিক্যাল পার্টিগুলো, অ্যান্টি আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টিগুলো তার বেনিফিট পেল, বাট স্টিল আগস্ট বিপ্লবকে কেউ ওন করলো না। এটাকে বিপ্লবও বলে না কেউ, হ্যাঁ আমরা বলি কেউ, কিন্তু এটাকে কেউ বিপ্লব বলে না। বলতো কিছু বিপদগামী সেনা অফিসারের, হ্যাঁ, মানে কি হয়েছিল 15 আগস্টে, কি হয়েছিল? এটা যদি এমনকি বাংলাদেশের অ্যান্টি হাসিনা পলিটিক্যাল পার্টিগুলোকেও জিজ্ঞেস করা হয়, তারা বিভিন্ন রকম প্রশ্ন, গা বাঁচায় প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ, কেউ এটাকে বিপ্লব বলবে না, কেউ এটাকে বলবে না যে এই শেখ মুজিবের উৎখাতের জন্য যা যা হয়েছে অ্যান্ড ইট ওয়াজ নেসেসারি। তারপর আপনার আব্বা যখন বেঁচে ছিলেন ওই সময়তে তিনি দেখলেন যে এই বিপ্লবের মর্মার্থটা সমাজে প্রতিষ্ঠিত হলো না, এবং বিপ্লব করে যাদেরকে উৎখাত করা হয়েছিল তারা ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছে, পলিটিক্যালি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং আপনার বাবা বেঁচে থাকতেই তারা প্রধান বিরোধী দল হয়েছে, নট অনলি দ্যাট, তারা সরকার গঠন করেছে, হ্যাঁ, আবার ফিরে এসছে 21 বছর পরে। আপনার আব্বার তখন কেমন লাগতো? উনি কিভাবে এটাকে ইয়ে করতেন? তো ওটাই তো আমি আপনাকে বলছিলাম যে আমাদের ডিএনএ তে আমরা হলো পলিটিশিয়ান না, আমরা রাজনীতি করতে পারি না। ইটস নট আ পার্ট অফ আওয়ার নেচার। রাজনীতি ইজ মিথ্যা বলা, রাজনীতি ইজ বিং করাপ্ট, রাজনীতি ইজ আ লট অফ থিংস। আমাদের নেচার হলো সার্ভিস ওরিয়েন্টেড, বুঝছেন, ন্যাশনাল সার্ভিস ওরিয়েন্টেড। তো যখন মানে ইভেন যখন বিপ্লবটা করে দিল, সে তো মানে অবশ্যই পাওয়ারটা হ্যান্ড ওভার করলো যে সিভিলিয়ান গভর্নমেন্টকে, আর আওয়ামী লীগের মানে শেখ মুজিবের গভর্নমেন্টের মানুষ মিনিস্টারকে হ্যান্ড ওভার করলো। আর তারা মানে 75-এর 15 আগস্টে যে গভর্নমেন্টটা আসলো খন্দকার মোস্তাক, এটা তো আওয়ামী লীগের গভর্নমেন্টই, সবাই আওয়ামী লীগের লোকজন। জি, আর সো তার ভাবনা ছিল যে
আমরা তো মিলিটারি অফিসার, আমরা তো গভর্নমেন্টে না, আমরা স্পেশালিস্ট না এটাতে, আমরা কেন এটা করবো? উই নট কোয়ালিফাইড। আমাকে অনেকজন বলে এখন যে তোমার বাবা তখন পাওয়ার নেয় না কেন? আমার বাবা অনেক বলছে যে এটা আমাদের রেসপন্সিবিলিটি না, আমরা এখানে to defend the nation and to protect its sovereignty and to protect its sovereignty from external and internal threats. It's not to take over power. So our Baba never had that need for power that other politicians demonstrated or wanted, but he did have a vision for the country, not necessarily a need. So and he said আমাদেরকে বলতো অনেকবার যে তুমি তোমাদের মানে এই কাজ শ্রমটা করো and পাওয়ার ব্যাপার চিন্তা করো না, ওটা হবে, বাট এই ব্যাপারে ডু নট আমাদের নেচারে আমরা পলিটিক্সে করতে পারি না জেনারেলি। আমরা এই ব্যাকাতেরা, মিথ্যা বলা, প্লেইং গেমস, এগুলো খেলামেলা, এগুলো আমাদের চরিত্রতে নাই। কিন্তু বিপ্লবটা তো হাতছাড়া হয়ে গেল এবং ফিরে আসলো, এটাকে উনি কিভাবে মূল্যায়ন করতেন? তো সে অবশ্যই অনেকবার সে চেষ্টা, আমার মাকে জিজ্ঞেস করা উচিত ছিল, বিকজ সে অনেকবার আমার মায়ের সাথে অনেক কথা হয়েছে এটার ব্যাপারে। কিন্তু আমাদেরকে যেটা বলতো যে এই যেটা আমি তখন করছি, এটা আমি করছি দেশকে বাঁচানোর জন্য, আর দেশকে তখন বাঁচাইছি। দেশটা তো সাময়িকভাবে বাঁচলো, কিন্তু আলটিমেটলি তো হাতছাড়া হয়ে গেল। আরো দীর্ঘ সময় আরো একটা বড় লড়াইয়ের মধ্যে পড়লাম। এই যে ধরেন আওয়ামী লীগ যদি আর না ফিরতে পারতো, যদি সত্যিকার অর্থে বিপ্লবের মর্মার্থ সমাজে প্রতিষ্ঠিত হতো এবং ওটাকে বিপ্লব হিসাবে আমরা রিকগনাইজ করতাম এবং বিপ্লব হিসাবে ওইটাকে এস্টাবলিশ করতে পারতাম, তাহলে আওয়ামী লীগের তো সেকেন্ড টাইম উত্থান হয় না, তাই না? হাসিনার তো উত্থান হয় না, আমাদেরকে আর একটা রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয় না। হ্যাঁ, তো মানে আমি এটা বললাম কি জন্য, দেখেন আমার তো মনে হয় যে আমরা প্রবাবলি সেরকম আর একটা রাস্তার দিকেই যাচ্ছি আবার। মানে ধরেন আমরা বলছি যে আমরা এখন সংস্কার করব। বিপ্লব তো সংস্কার করে না, বিপ্লব নতুন করে তৈরি করে। হ্যাঁ, মানে ধরেন অগাস্ট বিপ্লব হলো, সমস্ত পুরো সংবিধানটা ইনট্যাক্ট থেকে গেল। হ্যাঁ, দু একটা জিনিস একটু পাল্টানো হলো, হ্যাঁ, বাট পুরো সংবিধানটা ইনট্যাক্ট থেকে গেল। তাহলে তার কারণে ওই সংবিধানকে আবার আশ্রয় করে আবার আওয়ামী লীগ উত্থিত হলো। আজকেও একই ঘটনা ঘটছে তো, তাই না? আজকে দেখেন প্রফেসর ইউনূস সংস্কার করছেন, হ্যাঁ, নানা জায়গায়। তাহলে তো এটা বিপ্লব হয়নি। যদি সংস্কার হয় তাহলে এটা বিপ্লব হয়নি। হ্যাঁ, বিপ্লব একদম সব নতুন করে শুরু করে, একদম প্রথম থেকে শুরু করে। মানে 1971-এ যদি এরকম হতো যে আচ্ছা ঠিক আছে আমরা সংস্কার করে আমরা একটা নতুন ইয়ে করি, তাহলে কি আর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হতো না তো, পাকিস্তানেরই কন্টিনিউশন হতো। অসুবিধা হলো যে আমি অবশ্যই আমার বাবার আরো চিন্তা ছিল এটা ব্যাপারে, কিন্তু তার এক্সপিরিয়েন্স আর নলেজ তো ছিল না। আমি সেই একই জায়গায় ফিরে যাচ্ছি, যদি আপনি এটা বলেন যে এক্সপেরিয়েন্স আর নলেজও ছিল না, তো আজকের দিনে ছাত্ররাও কি একই কাজ করছে না, একই মিস্টেক করছে না? And they are making the same mistake. That's correct. আমি এই জায়গাটায় আসতে চাচ্ছিলাম। হ্যাঁ, এবং দেখেন ছাত্ররা খুবই সেলিব্রেটেড, সবাই খুব পছন্দ করছে, হ্যাঁ, সবই ঠিক আছে, বাট ওই 1975-এর 15ই আগস্টের ঘটনা কি ঘটছে না? জি, you're right. And এখন তো মানে you need the most experienced people who have মানে understanding of the geopolitics of Bangladesh and also of the future of Bangladesh to reorganize the country and its economy. You're absolutely right. You're absolutely right. আমি আর কোনোভাবে বলতে পারি না। And আমার fear, যেটা আমি শুনতেছি বাংলাদেশ থেকে যেখানে যাচ্ছে, আমি যে ছাত্রদের they did the বিপ্লব, but ওদের মানে এক্সপেরিয়েন্স তো নাই আমার বাবার মতো না। they have an experience, একই রকম বয়স, and so তাদের দায়িত্বটা have to be passed on to the next team,
and তাদের and I agree with you যে সংসার করে তো মানে you can't create a new movement আর ওটা আমার fear যে বাংলাদেশে এটা this will be short lived যে মানুষরা they will not reorganize and they will not consider the threats to the country from within and outside. And right now, even Awami League is inside, as you said correctly, and they are creating the same threats as there was age jeta chilo ekhon ache. And এটা মানে to cement this revolution, to cement this biplab, is to create the systems to protect the country from future, from being captured, from captured by other states. And 100% ekhoni I know that manushra ekhon they are scheming to destroy this. 100% আমাদের neighbors and Awami League are going to scheme to, and আমরা তো দেখতেছি প্রতিদিনই না, গার্মেন্টস একদিন, আনসার একদিন, যেটা করতে পারবে to destroy this they're going to do. And আমার fear হলো যে আমরা এখানে, আমার ভয় হলো যে এখানে আমরা কি করতেছি, আমরা কিভাবে নতুন রিয়ালিটি রিস্ট্রাকচার করব, মানে গভর্নমেন্টে যেন এটা আবার না হয় কোনোদিন। আমার ওটা সবচেয়ে বড় ভয় দেশের জন্য। আচ্ছা, আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। কয়েকটা জিনিস একটু জেনে নিতে চাই যে আপনি একজন খুবই সাকসেসফুল প্রফেশনাল, ইয়াং প্রফেশনাল, এবং রাষ্ট্র নিয়েই কাজ করেন। রাষ্ট্রের এফিসিয়েন্সি বাড়ানো, রাষ্ট্রকে রিস্ট্রাকচার করা, স্ট্র্যাটেজি ঠিক করা। আপনি কি দেশে ফিরবেন? আমার অবশ্যই ইচ্ছা আছে দেশের উন্নয়ন করা যেভাবে আমি পারি। তো আমাকে আল্লাহ স্পেশাল একটা সুপার ব্লেসিং দিছে, আর ওটা আমার যদি আমার প্রোফাইলে দেখেন, আমাকে যেখানে মিনিস্টাররা যেটা লিখছে আর সব হেডস অফ স্টেটস আর সিইও অফ কোম্পানি যেটা লিখছে যে আমি ভিশন থেকে স্ট্র্যাটেজি এক্সিকিউশন করতে পারি। কিওর ব্যাপার, মানে কিওর মতো না, মানে ভেরি ফিউ পিপল ইন দ্য ওয়ার্ল্ড ক্যান ডু দিস। আর এটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই ইউনাইটেড আরব এমিরেটসে আর সাউদিতে আর বাহরাইনে আর সব জায়গায় এটা আমি কাজ করি। তো এটা আমার অবশ্যই ইচ্ছা আছে যে আমার নিয়ত আছে যে বাংলাদেশে যদি আমি এটা যেভাবে আমি করতে পারি আর যেভাবে আমি এটা কন্ট্রিবিউট করতে পারি আমি চেষ্টা করব। এক্স্যাক্টলি কোন জায়গাটায় আপনি কন্ট্রিবিউট করতে চান? মানে ধরেন আপনি যদি ধরা যায় যে বাংলাদেশ সরকার আপনাকে বললো যে আসেন আমাদের সাথে কাজ করেন, ঠিক কোন জায়গাটায় কাজ করবেন আপনি? কোন মন্ত্রণালয়ে কাজ করবেন? ন্যাশনাল প্ল্যানিং অ্যান্ড রিস্ট্রাকচার। সো বাংলাদেশের গভর্নমেন্ট অ্যান্ড অর্থনীতি মানে restructuring so that the system by which Bangladesh is organized and particularly the head of the government. So আমি UAE government-এর prime minister or vice president-এর অফিসে আমি কাজ করতাম, আর ওখানে আমার কাজটা ছিল 5 বছরের জন্য যে আমি দেশের মানে ট্র্যাজেক্টরিটা কোথায় যাচ্ছে, কোন থ্রেট আছে, আর কিভাবে আমরা we will chart our own trajectory, ওই প্র্যাকটিসটা ওখানে আমি রিফাইন করছি, বিকজ আমার ওটা কাজ ছিল। সো আমরা যখন whether it's another country, whether it's COVID, whether it's any threat, and what strategy আমাদের হওয়া উচিত to look 25 বছর in the future। কারণ আমাদের কি বাংলাদেশে অসুবিধা কি যে আমরা মানুষ মানে লাইক পার্টি করি ইতিহাস ব্যাপারে, ভবিষ্যৎ আমাদের ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কেউ চিন্তা করে না, আর এটা কে চিন্তা করবে আমাদের ব্যাপারে? সো এটা হলো আমার আলহামদুলিল্লাহ মাই সুপার ব্লেসিং। এটা আমাকে আল্লাহ দিছে একটা স্পেশাল জিনিস, যেটা আমি এই স্ট্রাকচারটা করতে পারি, তারপর মোবিলাইজ দ্য ফোর্সেস রিসোর্সেস টু গেট দ্য জব ডান। তো বাংলাদেশে তো প্রচুর ইনভেস্টমেন্ট করা যায়, বাংলাদেশে বিদেশ থেকে অনেক ইনভেস্টমেন্ট করা আসা যাওয়া হচ্ছে, অলরেডি হচ্ছে, এখনো হচ্ছে। পাঠাতে শুনলাম এখন $10 মিলিয়ন মানে 100 কোটি টাকা এখন উঠালো বিদেশ থেকে। তো
টাকা প্রচুর আছে, পুরা দুনিয়াতে টাকা প্রচুর আছে, পুরা দুনিয়াতে অনেক ইনভেস্টমেন্ট আছে। ওই নেক্সাসটা যে ভিশন, মানুষ তো মানে আপনি কেন, why do people like Elon Musk or why do they like Steve Jobs যখন সে বেঁচে ছিল? কারণ they put a vision of the world and then that attracted resources, that attracted capital. So Bangladesh is the biggest problem that আমি দেখছি যে মানুষ, nobody talks about the future. You know, it's some, you know, I think আওয়ামী লীগের সময় 2008 সালে মনে হয় একটু কথা বলছিল, but barely, and then তারপর they went back into their natural state. So whereas the most successful countries, and especially UAE and others, their unique characteristic is that they continuously focus on the future and continuously focus on hope, hope for the future. এটাতে মানুষদেরকে even if যদিও আমাদের অবস্থা এখন ভালো না থাকতে পারে, যখন তারা আপনারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, at least it gives them some hope that okay, আমি এটার জন্য শ্রম করতেছি, এখন এটার জন্য আমি কাজ করতেছি, এই বড় সোনার বাংলার জন্য আমি এখন কাজ করতেছি। এখন যদি বাংলাদেশে দেখেন মানুষ, তারা নিজেদের জন্য কাজ করতেছে। বাংলাদেশ থাকতে পারে, but it's a very far distant future. Whereas আপনি যদি সিঙ্গাপুরে যান or UAE তে যান or কোথাও যান, মানুষের national pride and connection to their national destiny, unified national destiny. Yes. তো তাহলে আমি যদি শেষ প্রশ্নটা এভাবে শেষ করতে চাই, বাংলাদেশকে 25 বছর পরে কোথায় নিয়ে যাওয়া সম্ভব, আপনি একটু ভিজুয়ালাইজ করেন আজকের তরুণদের জন্য। জি, অবশ্যই। তো বাংলাদেশ is strategically located, আপনি যদি ম্যাপে দেখেন না, Bangladesh is strategically located between China, India, Southeast Asia, and the African continent. This area is the most strongest. আপনি তো জানেন যে in the next 20 to 30 years, the economic center of gravity is moving from Paschim dik থেকে পূর্ব দিকে to China. It's already moving, right? And in the next 5 years, it will be around close to Bangladesh. So we are already in the economic center of gravity. Aekta jinis that's very powerful about us is that our location as a hub. I mean, if you think about the entire place of where connections happen, why can't Bangladesh be another Singapore? Or why can't Bangladesh be another Dubai? Both in terms of airline travel, also in terms of logistics and transportation. Because we have access to a deep water port, and we have access to the Bay of Bengal that connects to everywhere else. Malaysia and Singapore and those ones even harder because they get into the South China Sea and they have a lot of trouble. From China we can get access to everywhere. It's a lot easier for us. So where I see Bangladesh in 25 years is as a top 20 economy, 100%. It's bar destabilizing forces. So another country decides that they're going to destabilize this country. That's the only thing that is the only thing stopping us from being a top 20 economy. And that means that amader manusher, like we have the potential. Imagine this, আমি যখন বাংলাদেশে গেছি এক সপ্তাহ আগে, আমার একটা বস্তি স্কুল আমি সাপোর্ট করি, অনেকদিন ধরে, এখন 2018 সাল থেকে। ওই বস্তি স্কুলে ছেলেরা বস্তির থেকে একদম লোয়েস্ট একোনমিক সোসাইটি ওখানে পড়ে, কয়েকজন তারা স্কুলে যেতেও চাচ্ছিল না, টিচারটা একটা খুব সুন্দর মানুষ, সে তাদের বাসায় যেয়ে তাদেরকে উঠায় নিত। এই ছেলেরা এখন 18 বছর বয়স, 19 বছর বয়স, তাদের একটা ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে that sells their services globally and they earn US dollars from Bangladesh. এর বস্তির ছেলে, So imagine the potential that Bangladesh has. এরকম মানুষ কতটা আছে? They just need access to powerful education that gives them access to the global market. So এই potentialটা আর কোনো very very আমার হাতে গুণে আমি কাউন্ট করতে পারবো কোন কান্ট্রিজে আছে। এটা আছে ইন্দোনেশিয়া, ইজিপ্ট, নাইজেরিয়া, বাংলাদেশ। There's not many other countries. আর সবগুলো কান্ট্রিতে population is declining and is becoming old. So মানুষ নাই, কাজ করার মানুষ নাই। Whether it's creative work or any work, there's no money, there's no people. Most of the people are getting old
and they need help. So আমাদের people are going to be our greatest export, whether it's digitally or physically. And investing in them will mean that we have become a superpower. এখনই দেখেন না আমাদের মানুষ, who are the people who supported the country right after the বিপ্লব? It was Bengali Manush from GCC, from the UAE, from Saudi Arabia, sending money to Bangladesh. And so we have, and this is just a small fraction. They are the uneducated labor class. But আমাদের educated class এত বড় না, এত শক্তিশাল, but they're not given opportunity and they're not given the right education to tap it. If they're given the right education, if they're taught that, oh, তোমার market এত বড়, এখানে তুমি তোমার digital services গুলো use করো, or এরকম কাজ করো, they will become a superpower. And that's one thing, right? The other thing that's really powerful for Bangladesh is its agricultural base. আমি তো অবশ্যই I was very proud when আমি যখন বাংলাদেশে আমি আমার গ্রাম বাড়িতে যাচ্ছিলাম যে আমরা 3 seasons আমরা আমাদের হারভেস্ট করি না। আর কোন জায়গায় মানে এত ফার্টিলিটি নাই as বাংলাদেশ। কিন্তু অসুবিধা হলো যে কে আমাদের চাষীদের জন্য চিন্তা করে? কেউ না কে আমাদের চাষীদের জন্য চিন্তা, মানে তাদের wealth, their condition, their well-being, their quality of life, and so এদেরকে যদি আমরা and a fair price of their goods, exactly, এদেরকে যদি empower করি, we make them the priority, we give them fair price, we give them financing, we give them education to extract more potential, but also in a sustainable way from the ground, the capacity that they already have. আমি এটা দেখছি because আমি তো বাংলাদেশে অনেকদিন ধরে ইনভেস্ট করতেছি. The potential is enormous because you can multiply the output from Bangladesh and then export it. So we can become the bread basket for not only Bangladesh, but for many other countries who need to diversify their food sources. So এখন অসুবিধা হলো যে food security is a major issue globally, and they need countries like us, whether it's Saudi Arabia, whether it's Oman, whether it's countries which do not have access to water, fresh water. তারা এখন already making contracts with countries like us, and they're saying, how can we purchase land or rights to your produce for 30 or 50 years? If we can do that, and আমাদের চাষীদেরকে এম্পাওয়ারটা করে দে, তোমার প্রডিউস যেটা আছে 50 বছর ধরে অফটেক হবে এই দেশ থেকে, you're guaranteeing their security, right? So we have the greatest strength in our security in long term security, and not reliant on short term security from neighborly forces who want to just extract at the lowest price, but this is long term that ensures consistency. So and also about the workforce, these I think are two major strengths. The way to empower them, and এটাতে স্বার্থটা মানে আমাদের বাঙালিদের স্বার্থ over the past 30 years has, unfortunately, because of the endemic corruption of the government, স্বার্থটা একদম খারাপ করে ফেলছে, right? But our natural স্বার্থ, I mean, what I loved about going back to Bangladesh is যখন আমাদের মানুষদেরকে দেখলাম, our natural স্বার্থ is so pure, so innocent, and so kind. But because they know that the government is corrupt, they say, okay, I can't work around the system because the only way I can work is through being corrupt. But when you fix the system and you say, you know what, everyone has to do national service, everyone has to stand up straight and be honest, because military কি করে যে একটা সোজা পাত আছে আর একটা সোজা পাত, একটাই খালি পাত আছে সোজা পাত, এরকম এই জন্য আমাদের বাংলাদেশে আর এরকম কান্ট্রিতে সবসময় ক্যান্টনমেন্ট গুলো সব সুন্দর দেখতে, সব রাস্তা টাস্তা সব ভালো, because it speaks to the military's capacity to create structure and discipline. আমাদের বাংলাদেশের মানুষের এই structure discipline is what makes countries great. Whether it's Singapore, whether it's Switzerland, why do people go to Switzerland and say, wow, why is this country so amazing? Because everything is structured, everything is disciplined, and
and এগুলো যদি করি, and we can unlock our infrastructure, digital and physical, and especially the road and transport networks across the country, আমরা 100% we're a powerhouse. I'm saying it from a database level, because we have one thing that only a few countries have, which is a very large workforce, very large and very strong. They just need upskilling, and they need upskilling in specific talents that are globally relevant. And I think we have absolute capacity to not only be a superpower. Economic, when you go to Pakistan or India and stuff, they all say that what is Bangladesh done that we failed to do? And that's because, and you'll say that Bangladesh hasn't done anything. It's in spite of the government, but it's because of our people's potential, and our our natural potential is so strong. And I think that's what, if we, one of the things that I have as a view, at least my personal view, maybe it's not my father's view, is that the government's job is to make the regulation and get out of the way of the private sector, and not interfere by extracting rents from them. Now, there's another opportunity. There's only one other place that they should be interfering, is when one party or one power becomes too strong. So, for instance, electricity sector, if one person takes over the entire electricity generation of the country, that's a monopoly risk. That's monopoly, yeah. Or oligopoly. And এটা আমরা বাংলাদেশে এখনই দেখলাম, right? We've been seeing it for the past 15 years. There's one group that has taken over all the power contracts because the energy minister was the prime minister, and she gave it to her friends. This is the reason why nations fail. There's a book on this, and the reason why nations fail is because they don't protect the economy with the institutions that do not allow for regulatory capture. Our Bangladeshe, এটা প্রতিবার হয়, every time a government comes in, they will start awarding contracts to their friends and family, as opposed to, or to their trusted contacts. Whereas government's job is not to do any contracts. Government's job is to create policy and let the business people do whatever they have to do, and protect the poor people and the weak from exploitation. Now, obviously, you know this, that the best countries in the world do this really well. And another opportunity, I say, it just needs visionary people who actually have the best interest of heart, and they're not trying to make money from their positions in government. Now, the value that Amader Ase is that we have a track record of just serving. That's why I want to serve my country. It's like Amar Boa, before anyone else, she will kill me. But for what? Because of my love and devotion to the country, is that we put that ahead of everything else, right? And obviously, you've seen that with my father, and my mother is still very sad. I mean, but my father used to say it to my mother all the time, is that I have sacrificed, and on 1975, 15 August, I decided that my country is going to come before everything else, including my family. And you either choose that, or that's the only ultimatum that I have. You can either decide and agree upon it, or nothing else. And so that's been a consistent, I guess, trend in our family, that we give up everything for this country because it's given us everything. When I was যখন আমার গ্রাম বাড়িতে দেখছি, I've never felt at home anywhere like I have in মল্লিকপুর, যেখানে আমার বাবার খবর আছে, যেখানে আমার মানুষ, আমার চাচি সব দেখা করতে পারছি, কারণ ওরা হলো, they are calling out for our leadership. And this the reason why people like yourself, like myself, and everyone else, we need to give back to that country and contribute to their unnati, right? In all senses of the word. We have to go back and contribute to it. Now, আমার ব্যাপারে, I don't know what that means, but আমি যেভাবে পারবো চেষ্টা করবো, কারণ আমাকে আল্লাহ অবশ্যই কয়েকটা সুপার ব্লেসিংস, সুপার পাওয়ার্স দিছে, ওগুলো যেভাবে চেষ্টা করবো, I will try my best to contribute to the country. Thank you.
Thank you. My final question. Do you think that life of a revolutionary is a tragic one? It's a powerful question. I think it's a very powerful question. You know, when I went to Bangladesh, I got two Shoptage. One thing that occurred to me is that we are a part of a continuum. And in that continuum, the only thing that stands out is what we, you know, we have lives, we have wives and children and everything else. But we're part of a long continuum. Our babar ইতিহাস তো is like আমার চাচা থেকে এখন শুনলাম 10 generations of like this contribution or service, and revolutionaries or whoever else, they're part of a continuum of history of giving for the nation. I don't think it's tragic because আমারটা যেটা চিন্তা করে দেখেন, after 30 years of waiting, now people recognize what my father did and why he did it, even though he's been talking about that's natural with tragic heroes, you know. That's why we love tragedies. And so he was a tragic hero. That's why we love him. Thank you very much, Said, for your presence. And please pass our regards to your mother and your family. Thank you, Bhai. And I hope that one day we will go back to our countries to serve the country together. Inshallah. Thank you, Bhai. Inshallah. Thank you, Bhai. Thank you very much. Inqilab Zindabad. Inqilab Zindabad. Thank you.